This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে এজেন্সির সংঘাত, আরেকদিকে কমিশনের বিরুদ্ধেও তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পত্রবান, তিনি কি লিখছেন? কমিশন যেভাবে কাজ করছে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কমিশনের কাছে রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বৈরাচার ফুটে উঠছে। ভোটার তালিকা এবং সংশোধন নয়, বরং নাম বাদ দেওয়াই যেন মূল উদ্দেশ্য। কমিশনকে চতুর্থ চিঠি দিয়ে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, মুখ্য নির্বাচন কমিশনকে আবারও মুখ্যমন্ত্রীর পত্র বান এবং সেই চিঠি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কমিশন যেভাবে কাজ করছে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বৈরাচার ফুটে উঠছে। আর কি কি চিঠিতে উল্লেখ করা হয়েছে? দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীক্ষা, দেখো, যেটা কমিশনের কাছে মুখ্যমন্ত্রী প্রথমেই চিঠিতে লিখেছেন যে এসআইআর এর নামে মানুষকে যেভাবে চূড়ান্ত অস্থিরতার মধ্যে ফেলে রাখা হয়েছে, প্রথম যেটা বলেছেন সেখানে তিনি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন। প্রথমে বলেছেন যে ৭৭ জন ইতিমধ্যে কিন্তু মৃত্যু হয়েছে এই এসআইআর প্রকল্পের জায়গায়। প্রায় ১৭ জনের মতন সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছেন এবং অনেকেই এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। দ্বিতীয় যে পয়েন্টটাতে তিনি লিখেছেন যে আমাদের রাজ্যের যিনি আমাদের যে ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব বলতে গেলে যারা অর্থনীতিবিদ রয়েছেন, অমর্ত্য সেন, তাকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি আমাদের সাংসদ, তৃণমূলেরই সাংসদ দেব, তাকে নোটিশ পাঠানো হয়েছে। কবি জয় গোস্বামীকে নোটিশ পাঠানো হয়েছে এসআইআর এর। অর্থাৎ বাংলার যারা প্রথিতযশা যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে এই যে নোটিশ পাঠানো হয়েছে তাতে কিন্তু বাঙালিকে তা কোথাও তার বাংলার ভাষার জন্য তাকে কিন্তু তার অস্মিতায় আঘাত করা হচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট এই আজকের চিঠিটা, যেটা ৩ পাতার চিঠির মধ্যে শেষে একটা ফুটনোট লিখেছেন মুখ্যমন্ত্রী নিজের হাতে, যেখানে তিনি সই করেছেন। সেই ফুটনোটটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখনো পর্যন্ত জ্ঞানেশ কুমার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনকে যে চিঠিটা লিখেছেন তার মধ্যে। সেখানে তিনি লিখেছেন, আমি জানি এর কোনো উত্তর আসবে না বা এর কোনো ক্লারিফিকেশন আমার কাছে আসবে না, তবুও যেহেতু আমি চিফ মিনিস্টার সেই হিসেবে আমি সকলের দায়িত্ব, সাংবিধানিক শীর্ষ হিসেবে, রাজ্যের শীর্ষ হিসেবে সাধারণ মানুষের আমার উপর দায়িত্ব রয়েছে, ভোট রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই চিঠি লিখছি। কিন্তু এই যে ৩ হাতে লেখা যে ফুটনোটটি কিন্তু আজ পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীকে কোনো চিঠিতে লিখতে দেখিনি। সেটা প্রধানমন্ত্রীকে লিখতে গেলেও সেখানে কেন্দ্রীয় বঞ্চনার ক্ষেত্রেও দেখেছি আমরা, এবং জাতীয় নির্বাচন কমিশনকেও কিন্তু মুখ্যমন্ত্রী এর আগে চিঠি দিয়েছেন। তিনি বারবার বলেছেন যে এখানকার যে সিইও রয়েছেন তিনি অনেকটা পার্টির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন এবং এসআইআর এ তাদের নাম বাদ দেওয়ার অনেকের চেষ্টা করা হচ্ছে। কিন্তু ৩ পাতার একটা চিঠির পরে ৩ লাইনের এই যে নিজের হাতে লেখা ফুটনোট, এটা কিন্তু শুধুমাত্র আমাদের সাধারণ জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য নয়, এটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায়। আপাতত তোমাকে ধন্যবাদ। সেই ছবিটাও কিন্তু আমরা দেখাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে। দলের সভানেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের হ্যারাসমেন্ট নিয়ে চিফ ইলেকশন কমিশনারকে লিখেছেন, যেখানে উল্লেখযোগ্য কিছু বিখ্যাত মানুষের যেভাবে হ্যারাসমেন্টও হচ্ছে, মানুষের যে হ্যারাসমেন্ট হচ্ছে, ৭৭টি মৃত্যু হয়েছে এবং যারা একবারই মৃত্যু বরণ করছেন সেটা উল্লেখ করেছেন। সবচেয়ে বেশি মহিলারা, বিবাহিত মহিলারা, তারা যে তাদের হেনস্থার মুখে। মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসটা তো আপনি লজিক্যালি কারেকশন করতে পারেন বিএলওকে সে পাওয়ারটা দিয়ে, কারণ ফর্ম বিলিয়েও তিনি করেছিলেন, ভরার ক্ষেত্রেও তিনি তার অগ্রণী ভূমিকা রয়েছে, তাহলে কারেকশনটাও দিতে হবে, কিন্তু তাকে তো সে ক্ষমতাটা দিতে হবে। এই যেন মুখ্যমন্ত্রী যেমন লিখেছে যে এটা কি শুধু এক্সক্লুশনারি, আপনি শুধু বাদ দিতে চান না অন্তর্ভুক্ত করতে চান ভোটারদের। মুখ্যমন্ত্রী তিনি চিফ ইলেকশন কমিশনকে লিখছেন, আমি কিন্তু উত্তরের অপেক্ষায় রইলাম, আপনি তো উত্তর দেবেন না। এর চেয়ে দুর্ভাগ্য হতে পারে না। অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ, আর এই বিষয় নিয়ে এবারে পাল্টা প্রতিক্রিয়া দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন, নোবেল জয়ীকে সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়নি, পরিবারের কেউ সই করে দিলেই হবে, এমনটাই বলছেন সুকান্ত মজুমদার। ইলেকশন কমিশন এআই বা টেকনোলজি ব্যবহার করে টেকনোলজির কাছে অমর্ত্য সেনও যা, সুকান্ত মজুমদারও তা, মমতা বন্দ্যোপাধ্যায়ও তা। টেকনোলজির কাছে কিন্তু কে নোবেল লরিয়েট কে এই বিষয় নাই। তবে ইলেকশন কমিশনে এত কোটি ভোটারকে তো ফিজিক্যালি বা ম্যানুয়ালি করা সম্ভব নয়। তো সেইটা স্বাভাবিকভাবে এটাতে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে আমরা তো বুঝতে পারছি না।
অমর্ত্য সেন সাহেবকে না আসতে হবে না যেতে হবে, ওনার পরিবারের যদি কেউ থাকে সই করে দিয়ে যাবে। আর অমর্ত্য সেন সাহেব বিগত দিনে কত পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে ভোট দিয়েছেন বলে তো আমরা অন্তত পক্ষে ছবিতে দেখেননি, আপনারাও দেখেছেন, দেখে থাকলে আমাকে জানাবেন। এসআইআর পর্ব চলছে আপনারা জানেন, এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব, শেষ পর্ব বলা যেতে পারে। এবং এমন সময়ে রাজ্যে আরও 4 জন রোল অবজারভারের কথা জানতে পারা যাচ্ছে। আরও 4 জন রোল অবজারভার এ রাজ্যে আসছেন। এসআইআর এর কাজ তারা খতিয়ে দেখবেন। এই 4 জন বিশেষ পর্যবেক্ষক কেন্দ্র পাঠাচ্ছে। কেন্দ্রের আরও 4 জন আধিকারিককে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ডিটেল জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, এই সময় দাঁড়িয়ে এই 4 জন রোল অবজারভারের ভূমিকা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ বেশ কিছু সংশয়ের বাতাবরণ রয়েছে। তারা সেগুলো ক্লিয়ার আউট করার চেষ্টা করবেন। কারা কারা আসছেন, কি কি দায়িত্ব তাদের থাকবে, একটু ডিটেইলে জানতে চাইব। দেখুন, অবনিযুক্ত যে 4 অবজারভাররা তারা কমিশনে আসবেন এবং এখানে এসে তাদের একটা গুরু দায়িত্ব রয়েছে। যত এনুমারেশন ফর্ম রয়েছে সব তারা চেকিং করবেন। একই সঙ্গে সিইও দপ্তরের সঙ্গে তারা কথা বলবেন, যেরকম কমিশনার আছেন তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি আলোচনা করবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেই তারা অবস্থান করবেন, যদিও বিভিন্ন প্রয়োজনে তারা জেলাতেও যেতে পারবেন। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন অবজারভাররা তারা জেলা পরিদর্শন করেছেন, তবে বিভিন্ন জেলার দায়িত্ব এক একজন রোল অবজারভারের কাছে ছিল। কিন্তু এই যে নতুন 4 জন অবজারভার আসছেন, তারা এসআইআর ফর্ম চেকিং এর জন্যই আসছেন। খুব স্বাভাবিক বিষয় যে এই 4 জন রোল অবজারভার আসার ফলে একটা আশঙ্কা করা হচ্ছে যে 94 লক্ষ হিয়ারিং এর কথা বলা হচ্ছিল, সেটা সম্ভবত আগামী দিনে আরো বাড়তে পারে। ধন্যবাদ শ্রাবন্তী। ডক্টর শৈলেশ, রতন বিশ্বাস, বিশেষ পর্যবেক্ষক হিসেবে থাকছেন বিকাশ সিং, সন্দীপ রিওয়াজি রাঠোর। দেখুন, রাজ্যে যবে থেকে এসআইআর শুরু হয়েছে তবে থেকেই কমিশনের সাথে একটা সংঘাতে নেমেছে তৃণমূল। আর এবারে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে আরও একবার সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল শুনানিতে ডাকা নিয়ে গুচ্ছ অভিযোগ তৃণমূলের। ক্লাস 8 পাস সার্টিফিকেট গ্রহণ করার দাবি তৃণমূলের। যাদের লেখাপড়ার সুযোগ হয়নি তাদের জন্য ভাবনা চিন্তার দাবি তৃণমূলের। মানুষকে কমিশন হেনস্থা করছে অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলে। অর্ডার থাকা সত্ত্বেও বয়স্ক ভোটারদের কেন শুনানিতে ডাকা হচ্ছে, প্রশ্ন তৃণমূলের। জানালাম যে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের অর্ডারের পরেও এখনো অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। সবাই যে প্রচণ্ড শিক্ষিত তা তো নয়, এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো লেখাপড়া করার দুর্ভাগ্যক্রমে সুযোগ পাননি। তাদের অনেকের কাছে এসব কাগজপত্র নেই, অথচ তারা কিন্তু অনেক দিন ধরেই এই রাজ্যে বাস করে। একটা না একটা তো কিছু করুন এই লোকগুলোর জন্য, একটা না একটা তো উপায় বার করুন যাতে এরা প্রমাণ করতে পারে যে এরা ভারতে থাকে। আমরা বলেছি যে আপনি যদি 8 পাস সার্টিফিকেটে সরকারি চাকরি হতে পারে, আপনার রেলে ডি গ্রুপে চাকরি হতে পারে, তাহলে আপনি 8 পাস সার্টিফিকেটটাকে কেন আপনি অ্যালাউ করছেন না? সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা বললাম মানুষ হ্যারাস্ট হচ্ছে, আপনারা মানুষকে এর থেকে বাঁচান। সাধারণ মানুষের হেনস্থার কোনো বিষয় নেই। সাধারণ মানুষ কেউ সেরকম প্রতিবাদ করেনি। 2-4টে ঘটনা ঘটেছে যেগুলো বিচ্ছিন্ন ঘটনা। সাধারণ মানুষ চাইছে যে অনুপ্রবেশকারী মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক। বাংলাদেশি মুসলমানরা ভারতবর্ষের নাগরিক নন, তারা তাদের নাম ভোটার লিস্টে থাকা চলবে না। তার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য, তার জন্য ত্রুটি মুক্ত ভোটার লিস্ট দরকার, এবং সেটা এসআইআর এর মাধ্যমে হচ্ছে। ভোট যত এগিয়ে আসছে ততই চ্যালেঞ্জের বহর কিন্তু বাড়ছে। এবার যে চ্যালেঞ্জের কথা আপনাদের বলবো, এটাকে হাই ভোল্টেজ চ্যালেঞ্জ বলতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্রে ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন তার মুখ থেকে। তৃণমূলের সন্ত্রাস নয়, মমতাকে নন্দীগ্রামে হারিয়েছে, এবার ভবানীপুরে হারাবো। আমি আসার আগে আমাকে বলা হলো এখানে কিছু লোকজন, মানে বিশেষ ক্যাটাগরির লোকজন, তারা নাকি ঢোকার আগে কালো পতাকা দেখাবে। আমি কাঁচ নামিয়ে এসেছি। আমি ভয় পাওয়ার লোক নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে হারিয়েছি। নন্দীগ্রামে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে লোডশেডিং করে ঘোষিত ফল পাল্টে দেয়া, এগুলো সবাই দেখেছি, তার মামলাও চলছে। এখন পরিষ্কার কথা, নন্দীগ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে
জেলা পরিষদ স্তরে, কারণ ওটাই বিধানসভার সমতুল, জেলা পরিষদের নির্বাচনে সেই আসনে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে 10,454 ভোটে লিডে ছিল। ফলে নন্দীগ্রামে যে বিপুল সংখ্যক মানুষ তৃণমূলকেই ভোট দেন সেটা ইতিমধ্যেই প্রমাণিত। বাকিটা নির্বাচনে দেখা যাবে। দেখুন, বিধানসভা নির্বাচনের ঠিক আগাগ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে যাচ্ছেন, আর প্রত্যেকটা জেলাতে যখন তিনি যাচ্ছেন তখন সেখানে গিয়ে একটা করে টার্গেট তিনি বেঁধে দিচ্ছেন। এবারে তিনি পৌঁছে গিয়েছিলেন বাঁকুড়াতে, আর বাঁকুড়াতে দাঁড়িয়ে এবারে তিনি বাঁকুড়ায় 12-0 করার ডাক দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সালতরা সভা থেকে বিজেপিকে ভোকাট্টা করার ডাক দিলেন অভিষেক। একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 8-4 নয়, 7-5 নয়, 6-6 নয়, 7-5 নয়, করতে হবে 12-0 তৃণমূলের পক্ষে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। তৃণমূল জিতলে বিজেপি কুপকাত, আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ভোটের দামামা বাজার আগেই শাসক দলের নেতাদের কিন্তু হুমকির দামামা বেজে গিয়েছে। বিধান উপাধ্যায় তিনি রীতিমতো বদলার হুমকি দিচ্ছেন। বারাবণীতে বিধায়ক বিধান উপাধ্যায় তিনি বদলার হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন সরকার তো আসবেই, বদল তো আগে হয়েছে, এবার নাকি বদলা হবে। আর সেই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে শাসক বিধায়কের হুঁশিয়ারি, বারাবণীতে শান্তিতে আছে সবাই, যেদিন বদলা নেব সেদিন খুঁজে পাবে না। এখন আমাদের নেত্রী একটা ভাষা বলে দিচ্ছে, বদলা নয় বদল চাই। তো আমি অন্ধা ক্যামেরা বলছি, সরকারে তো আসবে কে, এবার কিন্তু বদলা নয় বদল চাই, এটা কিন্তু হবে না। বদল তো চাই, বদল আমাদের তো তৃণমূল আছে। আমরা শুধুমাত্র এবারে যারা যেভাবে যেখানে যা করছো মনে রাখবে, এতদিন শান্তিতে আছি, শান্তিতে সব মানুষ আছে, যেদিন বদলা নেব না সেদিন তোমাদেরকে কেউ খুঁজেও পাবে না। এগুলো তো আমরা অভ্যস্ত। আপনি নতুন কি বক্তব্য দিচ্ছেন? বারাবণীর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অলরেডি আপনার বদলার রাজনীতি ফেস করে রাজনীতি করে, 2021-ও ফেস করেছে, এবং তাদের সেই বুকে দম আছে বলে তারা রাজনীতিটা করে। এত বদলার কথা শুনলেন, এবার আরো একটা বদলের কথা বলি। এটা বদল নয়, এবার পদত্যাগ। কোচবিহারের পুরপ্রধান পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষ তিনি পদত্যাগ করলেন। কেন? জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এর আগেও নাকি তার কাছে বারবার নির্দেশ এসেছিল, কিন্তু যেই স্টল বিলিতে দুর্নীতির অভিযোগ, সেই স্টল বিলি দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতা অস্বীকার করেছেন। কেন অভিষেকের নির্দেশ, সে প্রশ্ন তৃণমূল নেতা নিজে তুলেছেন। কি বলেছেন তিনি, শোনাবো তার মুখ থেকে। করে দিয়েছি, অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছে, দলের অনুগত সৈনিক আমি, না কোনো দুর্নীতির অভিযোগ নেই। তো বোর্ড মিটিং এর রেজলিউশন অনুযায়ী ওরা স্টল বন্টন, মানে আমরা তো স্যালামি নিয়েই দিই, যেটাই খালি হয় স্যালামি নিয়ে দেয়, যে স্যালামি ঠিক করা যায় সেই স্যালামি নিয়েই আমরা ইয়ে করেছি। জানি না কেন বলা হলো, অনেকদিন থেকেই বলা হচ্ছিল। আসলে সময়টা খুব ইম্পর্টেন্ট, কখন এই ঘটনাগুলো ঘটছে। বিধানসভা ভোটের ঠিক মুখে তার এই পদত্যাগ, মানে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ, তার প্রভাব কি ভোটে পড়বে? রাজনৈতিক মহলের নজর কিন্তু সেই দিকে রয়েছে। তৃণমূল জেলা সভাপতির ভোটে লড়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল, এমনটা সূত্রের খবর। রবিবাবুরা হচ্ছে এই রাজনৈতিক দলের প্রথম দিক থেকে যারা তৃণমূল কংগ্রেসের ভিত স্থাপন করেছেন তাদের মধ্যে একজন। তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল যেখানে 2011-র আগে যার রাজনীতিতে কোনো চিহ্ন ছিল না, তিনি এখন নির্দেশ দিয়ে দল চালান। এটা তৃণমূল কংগ্রেস দলের মধ্যে কতখানি গ্রহণযোগ্য সেটা তাদের দলের কর্মী সমর্থক নেতারা ঠিক করবে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা জানি মানুষের নির্দেশে এবার তৃণমূল কংগ্রেস দলটাকেই 2026-এ
সরকার থেকে সরে যেতে হবে। অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে সংগঠিত করছেন। এমতাবস্থায় দলের নির্দেশিকাকে মান্যতা দিয়ে তিনি কোচবিহার পৌরসভার পৌরপিতার পদ থেকে পদত্যাগপত্র এসডিও সাহেবকে দিয়েছেন। আমার মনে হয় রবিবাবু দলের যোগ্যতম সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করছে। দল যখন যা নির্দেশ দিচ্ছে, যা দায়িত্ব দিচ্ছে, তিনি যথাযথভাবে পালন করছেন। যারা ভিন্নতর মতামত দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে বিজেপি, তাদের রাজনৈতিক দেউলিয়াপনার এটা পরিচয়। এই কোচবিহারেই আবার তৃণমূল কংগ্রেসকে হোয়াইট হাউস একেবারে হোয়াইট ওয়াশ করার হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন দিলীপ ঘোষ। শুনুন কি বলছেন। তো সংঘর্ষের মাধ্যমে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। কোচবিহারের মানুষও গতবারে খানিকটা করেছিলেন, এবারে পুরো পাল্টে দেবেন। সমস্ত এমএলএ কোচবিহারে আমরা এবারে জিতব। এরকম বহু অত্যাচারী শাসক ছিল, আপনারা 10-15 বছর আগের কথা ভাবুন কিরম ছিল, সেখানেও পরিবর্তন হয়েছে। অতএব এই ঘটনার উৎপাত বাড়া মানে পরিবর্তনটা খুব কাছে চলে আসছে। এবার ইস্তফা দিলেন বালুরঘাটের পুরপ্রধান। অনাস্থ থানার প্রায় 20 দিন পর পুরপ্রধানের পদত্যাগ। বালুরঘাটের পুরপ্রধান এবার ইস্তফা দিলেন অশোক মিত্র। অনাস্থ থানার প্রায় 20 দিন পর পুরপ্রধানের পদত্যাগ। ধ্বনি ভোটের মাধ্যমে পুরপ্রধানের পদত্যাগ গৃহীত। ইস্তফা দিয়েই পুরসভা ছাড়লেন তিনি। সঙ্গে ছিলেন পদত্যাগী পুরপ্রধানের অনুগামী 6 থেকে 7 জন কাউন্সিলর। ময়না বারুইপুর পূর্বর ইআরওর বিরুদ্ধে এফআইআর কেন হয়নি? এফআইআর নিয়ে আবারও জানতে চাইল কমিশন। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার ডিএম এর কাছে জানতে চাইল কমিশন। আমি একটু ডিটেল জানার চেষ্টা করবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, 2 সপ্তাহ আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে সরাসরি আরও যারা রয়েছেন ইআরও তারাই এফআইআর করতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। 1 সপ্তাহ কেটে গেছে, তারপরেও সেই অর্থে কোনো রকম এফআইআর হয়নি। সেখানে কমিশন মনে করছিল যে গোটা এফআইআর প্রসেস এখন অনেকদিন চলবে, ফেব্রুয়ারি পর্যন্ত। এফআইআর নিয়ে সেই অর্থে কোনো ডেডলাইন দেওয়া হয়নি। কিন্তু তারপরেও 1 সপ্তাহ কেটে যাওয়ার পরেও যেহেতু এখনো পর্যন্ত এফআইআর হয়নি, তাই এই 3 জায়গার দক্ষিণ 24 পরগনা, ময়না এবং পূর্ব মেদিনীপুর এখানকার ইআরওর কাছ থেকে জানতে চেয়েছে কমিশন কেন এখনো পর্যন্ত এফআইআর হয়নি। ধন্যবাদ শ্রাবন্তী। 3 জীবিত ভোটারকে মৃত ভোটারদের তালিকায় রাখায় বিএলওকে শোকজ। দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে সংশ্লিষ্ট বিএলওকে শোকজের নির্দেশ দিল কমিশন। ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ভুল শোকজ করে এমনটাই কমিশনের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে। বারুইপুরের সভায় 3 ভোটারকে মঞ্চে হাজির করান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 জন জীবিত ভোটারের নাম মৃত ভোটারদের তালিকায় ছিল, আর তারপরেই এই শোকজের নোটিশ।